আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের এক দফা আন্দোলনের কারণে বাংলাদেশে নতুন করে এক স্বাধীনতার সূর্য উদয়িত হয়েছে। এই জন্য বৈষম্য বিরোধী সকল ছাত্র ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সকল ছাত্র ভাই যারা এবং সাধারণ মানুষ এই স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অঙ্গত্ব বরণ করেছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেজন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। এবং যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন তাদের শাহাদাতের মর্তবা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল মাকাম দান করে এবং শহীদদের মর্যাদা দান করেন। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদেরই দেশ, এখানে আমরাই বসবাস করব। বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক। এই জন্য আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে সংখ্যালঘু যারা আছে বা বিভিন্ন ধর্মের, মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের যত লোক রয়েছে তাদের প্রতি যেন অবিচার না হয়, তাদের প্রতি যেন কোনো জুলুমের যেন তারা শিকার না হন, সেজন্য সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে আমাদের ছাত্র ভাইদেরকে বলবো, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম সহ খেলাফত মজলিস, জমিয়াত, বিএনপি সমস্ত সংগঠনের ভাইদেরকে বলবো যেন যারা সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম অবলম্বী আছে, প্রত্যেকটা ধর্মীয় উপাসনালয় এবং তাদের জানমালের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা, যেন কেউ কোনো ক্ষতি করে, তাদের কোনো ক্ষতি করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় সেটা কথা বলতে চাই, সেটা হলো সামনে হয়তো আজকের ভিতরে গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। এক্ষেত্রে মাননীয় রাষ্ট্রপতি এবং সেনা প্রধান, তিন বাহিনীর প্রধানদের সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দল যারা প্রথম সারির, তাদের সাথে মিটিং হয়েছে এবং সমন্বয়িকা কোঠা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ, সারজিদ সহ অনেকের সাথে মিটিং হয়েছে। এক্ষেত্রে অনেকে ডক্টর ইউনূস সাহেবের নাম প্রস্তাব করেছেন এবং অনেক দল সমর্থনও করেছেন। যাই হোক, এখানে সর্বদলীয় যদি একটা সরকার ব্যবস্থা গঠিত হয়, তত্ত্বাবধায়ক বা এটা ক্যাটেকার অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা, সেখানে সর্বদলীয় যদি একটা ব্যবস্থা করা হয়, আমার মতে সেটা মনে হয় ভালো হয় এবং রাষ্ট্রে পরিচালনার জন্য তাহলে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না, এবং বাংলাদেশটা সামনে যেন ক্যাটেগরি সরকার সুন্দর একটা নির্বাচন দিতে পারে, সেই ব্যবস্থাটা ইনশাআল্লাহ হয়ে যায়। আরেকটি বিষয় আমি আপনাদের মাঝে কথা বলতে চাই। দেখেন, আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশে আমরা পরিণত হতে যাচ্ছি বা আমরা হচ্ছি, সুতরাং বাংলাদেশের ভিতরে এই নির্বাচনের বা রাজনৈতিক বিভিন্ন যে সমস্যাগুলি দেখা যায়, এটার সমাধানের জন্য আমার একটা প্রস্তাব রয়েছে। সেটা হলো যে
আমেরিকার যেমন নাকি শাসন ব্যবস্থা বা তাদের গঠনতন্ত্র বলেন, সংবিধান বলেন, একজন ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাই বলেন সর্বোচ্চ ক্ষমতা যার হাতে থাকে, রাষ্ট্রপতিও শাসন ব্যবস্থা আছে এবং প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ শাসিত ব্যবস্থা। তা আমাদের এখন বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত ব্যবস্থা, শাসন ব্যবস্থা। সুতরাং এই প্রধানমন্ত্রী যিনি হবেন দুইবারের অধিক প্রধানমন্ত্রী যেন না হতে পারেন এমন একটা সিস্টেম বাংলাদেশে যদি চালু হয়ে যায়, তাইলে ধরেন এখন বিএনপি থেকে যিনি প্রধানমন্ত্রী হবেন পরে আরেকটা উনি সুযোগ পাবেন, এরপরে আবার ওই দল থেকেই পরের স্থানে যারা আছে তারা নেতৃত্ব তৈরি হবে এবং বাংলাদেশটা আরো সুন্দর করে এগিয়ে যাবে। প্রত্যেকটা দলের থেকেই মানে তারা তাদের যে প্রেসিডেন্টের যে নাম দেবে সর্বোচ্চ দুই টার্ম তারা ক্ষমতায় থাকতে পারবেন। এর ফলে দেখা যাবে কি যে পরিবারতন্ত্র যে রয়েছে যুগ যুগ ধরে আছে, মারা যাওয়ার আগ পর্যন্ত সে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, তো যত লাশ পরে পড়ুক আমার ক্ষমতা থাকা চাই, এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আমাদের ইসলামপন্থী যারা আছে সমস্ত দল, সমস্ত ইসলামকে যারা আমরা ভালোবাসি, আমরা যদি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এই মানুষগুলো যদি আমরা এক হয়ে যাই, তাহলে দেখা যায় ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে ইসলামিক খেলাফত ব্যবস্থা বা শাসন ব্যবস্থা কায়েম হতে বেশি তাইলে আমাদের কিন্তু দূরে যাওয়া লাগে না, এতেই আমাদের হয়ে যায়। কিন্তু দেখা যায় আমাদের সামান্য কিছু মতানৈক্য তো থাকবেই ইসলামপন্থীদের ভিতরে, ইসলামিক দলগুলোর ভিতরে। তো বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ইসলামিক দল হলো জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস, জমিয়ত এবং হেফাজতে ইসলাম সহ আরও খেলাফত আন্দোলন, যত নিজাম ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট। আমি বলবো যে সমস্ত ইসলামিক দলগুলো আপনারা এবারের নির্বাচনে একটা মোর্চা গঠন করে যে আপনারা অন্তত বিরোধী দলের ভূমিকায় থাইকা আপনারা যেন বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল গঠন করতে পারেন এবং উল্লেখযোগ্য আপনাদের যেন আসন আপনারা গ্রহণ করতে পারেন, সেই চেষ্টা আপনারা সম্মিলিতভাবে একটা মোর্চা গঠন করে যেন আপনারা এই কাজটা করেন, তাহলে ইনশাআল্লাহ এতে ইসলামপন্থীদের একটা ভালো, সেটা কিভাবে এভাবেও করা যায়। ধরেন একটা আসনে জামাতে ইসলামের তাদের জনসমর্থন বেশি, সেখানে ইসলামী আন্দোলন, চরমনাই বলেন, হেফাজত বলেন, অন্যান্য যত দল আছে তাদেরকে সাপোর্ট দেবে। তো দেওয়ার ফলে দেখা যাবে সেখানে একটা আসন বের হয়ে আসলো। তারপরে যেখানে চরমনাইয়ের ফিল্ড ভালো সেখানে জামাত ইসলাম বা মামুনুল হক সাহেবের দল, অন্য কোনো দল সেখানে প্রার্থী দেবে না। আবার মামুনুল হক সাহেবের যেখানে ফিল্ড ভালো সেখানে সবাই ওই একক প্রার্থী দেওয়া, মানে এভাবে যদি করা হয় তাহলে মনে হয় আমাদের বাংলাদেশের ইসলামপন্থীদের একটা মানে জয় জয়কার এবং মানে সেটা আর কি খেলাফত ব্যবস্থার প্রথম একটা ধাপ আশা করি ইনশাআল্লাহ শুরু করতে পারবেন। আরেকটি বিষয় আমি বলবো, বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে মসজিদের ইমাম এবং আলেম ওলামা আশা করি প্রত্যেকেই এই বিষয়গুলো মানে এমনভাবে আপনারা সর্বসাধারণের কাছে তুলে ধরবেন যাতে সাধারণ মানুষ অতি আবেগী না হয় বা উচ্ছৃঙ্খল কোনো কাজ না করে, দেশের সম্পদ নষ্ট না করে, সেদিকে আপনারা ইনশাআল্লাহ সতর্ক দৃষ্টি দেবেন, এটা আমার আপনাদের প্রতি আকুল আবেদন। সম্মানিত হাজিরিন, আমি আরো কয়েকটি কথা বলতে চাই, সেটা হলো আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে ধরেন পরবর্তীতে নির্বাচন দিল, নতুন সরকার আসবে, কিন্তু সেই সরকারের তাদের যে সরকারটা আসবে তাদের মন মতন তারা একটা তাদের যে নিয়মতান্ত্রিক যে রয়েছে সেভাবে তারা রাষ্ট্র চালাবেন। কিন্তু ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে
তাহলে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে তাদের শাসন ব্যবস্থা অন্তত এমন হবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তারা একটা রাষ্ট্র কিভাবে কল্যাণ বয়ে আনবে, প্রতিটি কাজে মানুষ এবং জনগণের ভালোভাবে কল্যাণ হবে সেদিকে তারা খেয়াল করবেন এবং নতুনত্ব নিয়ে আসা, সৃজনশীলতা নিয়ে আসা। আরেকটি বিষয় হলো দুর্নীতি, সন্ত্রাস, এগুলো মূলোৎপাটন করা। দুর্নীতি যদি বন্ধ না করা যায় তাইলে দেখা যায় দুর্নীতি দমন কমিশন সহ যত এই ধরনের সংগঠন আছে, এটা কঠোর হস্তে যত দুর্নীতি আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে দমন করা, যেন আবার নতুন গড়ে এমন শাস্তির ব্যবস্থা করা যে নতুন কেউ যেন এই সমস্ত দুর্নীতি করার সাহস না পায়। আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, শুধু আইনের শাসন নয়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাও, ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। আরেকটি বিষয় আমি সেটা বলতে চাই, আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থায় জনগণের যথার্থ প্রতিফলন এটা কিন্তু হচ্ছে না। এই জন্য আমার একটা প্রস্তাব ছিল, সেটা হলো আনুপাতিক হারে যদি সরকার ব্যবস্থাটা হয়, তাহলে আনুপাতিক হারে সরকার ব্যবস্থা হলে সেই সরকার ব্যবস্থাটা আনুপাতিক হারে যদি হয় তাহলে দেখা যায় অনেক ছোট দল তারাও অনেক প্রায় প্রতি দলেরই একটা প্রতিনিধি সংসদে কথা বলার একটা সুযোগ থাকে। এই জন্য পিআর পদ্ধতি যদি চলে আসে তাহলে প্রত্যেকটি দল রাজনৈতিক যে ইস্তেহার দেবেন সেই ইস্তেহারের মাধ্যমে তারা কাজ করতেছেন কিনা এবং প্রত্যেকটা দলের 300 আসন থাকলে সেই 300 আসনের একটি চার্ট এমপিদের তারা সেখানে ক্রম সিরিয়াল নং দিয়ে সেখানে তারা দিবেন। তা দেওয়ার পরে 300 আসনের থেকে তারা যদি আনুপাতিক হারে সরকার ব্যবস্থা যেহেতু হবে, তাইলে যারা যত পার্সেন্ট ভোট পাবেন, ধরেন একটা দল শতকরা 5% বা 10% সমর্থন পাইল, 10% সমর্থন পাইলে তাদের দলের থেকে ধরেন 30 জন এমপি আসলো, আর একটা দল 40% সমর্থন পাইল, তাদের দলের থেকে 90 জন এমপি আসলো। এরকম প্রত্যেকটি দলের থেকে যখন এমপি আসবে তখন দেখা যাবে কি যারা সর্বোচ্চ সংখ্যক ভোট পাবে, একটা ভোটও পচা যাবে না। এখন যে আমাদের সুতরাং পিআর পদ্ধতি, এতে আমাদের লাভ কি দেখা যায়, একটা ছেলে যদি একজন প্রার্থী উনি নির্বাচনের দাঁড়ানোর পরে আমাদের যে বর্তমানে প্রচলিত নির্বাচন ব্যবস্থা, এখানে দেখা যায় একটা প্রার্থী দাঁড়াইছেন, ওনার প্রচুর টাকা খরচ হইতেছে এই নির্বাচন ব্যবস্থা, এই দেখা যায় কালো টাকার ছড়াছড়ি এবং এখানে প্রচুর টাকা খরচ হইতেছে, কিন্তু এই নির্বাচনে দেখা যায় সাধারণ মানুষ, সর্বসাধারণ বা সর্বস্তরের মানুষ নির্বাচন ব্যবস্থায় আসতে পারতেছে না। তো একটা সিন্ডিকেটের কাছে বারবার এই শাসন ব্যবস্থা ঘুরে ফিরে যাইতেছে, সুতরাং এতে দেশের উন্নয়ন এবং জনগণের উন্নয়ন হচ্ছে না। তো সুতরাং দেখা যায় পিআর পদ্ধতি যদি হয় তাহলে প্রত্যেকটা দলের অন্তত 1%ও যদি ভোট পায় তাদের একজন এমপি কিন্তু সংসদে থাকবেন, তাদের কথা বলার মতন। তাইলে যারা সর্বোচ্চ ধরেন 50% যারা ভোট পাইলো তাদের থেকে ধরেন 200 এমপি আসলো, আর যারা 10% পাইলো তাদের থেকে 10 জন এমপি বা 20 জন এমপি আসলো। এরকম আনুপাতিক হারে প্রত্যেক দলের ক্রম সিরিয়াল অনুযায়ী সেটা করে দেওয়া। এখন আর যদি যারা এভাবে নির্বাচন ব্যবস্থায় নির্বাচিত হবেন তাদের কিন্তু টাকা পয়সা তেমন খরচ হইল না, সবাই জনগণ ভোট দিল। আর বর্তমান যে নির্বাচন ব্যবস্থা সেখানে একটা লোক ধরেন 1,90,000 এক ভোট পাইল, আর একটা লোক অপর প্রার্থী 1,90,000 ভোট পাইল। তাহলে যিনি 1,90,000 এক ভোট পাইলেন উনি নির্বাচনে জিতলেন, আর যিনি 1,90,000 পাইলেন উনি নির্বাচন হারলেন। সুতরাং এই 1,90,000 ভোটই পচা গেল, মানে কোনো কাজে আসলো না। কিন্তু যদি আনুপাতিক হার মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই নির্বাচন ব্যবস্থায় একটা ভোটও পচবে না, কারণ
সেখানে আনুপাতিক হারে প্রত্যেকটা দলের পক্ষ থেকে সেখানে রিপ্রেজেন্টেটিভ থাকবে, মানে তারা এমপি হিসেবে সংসদে কথা বলার সুযোগ পাবে। তাইলে এখানে নির্বাচন ব্যবস্থায় প্রচুর খরচও কমে যাবে, কালো টাকার সরাসরি কমে যাবে। সুতরাং এই একটা দাবি, আনুপাতিক হারে যদি সরকার ব্যবস্থা হয় তাহলে আমার মতে সেটা ভালো হয় এবং দেশের জন্য উন্নয়ন হয়। আরেকটি কথা যেটা বললাম সেটা হলো, একজন বাংলাদেশে যেহেতু মন্ত্রী পরিষদ শাসিত, প্রধানমন্ত্রী শাসিত বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, আবার অনেক জায়গায় রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সুতরাং আমাদের যে মন্ত্রী পরিষদ শাসিত যেহেতু সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থার যিনি প্রধানমন্ত্রী থাকবেন, একটা দলের থেকে উনি একজন ব্যক্তি দুইবারের উপরে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ওই দলের থেকেই যদি তারা আবার ক্ষমতায় যায়, নতুন লোক আসবে, এর দ্বারা দেখা যায় নেতৃত্ব তৈরি হবে, দেশের উন্নয়ন হবে এবং যে মানুষের উপর চেপে বসা, মানে স্বৈর শাসক হওয়ার যে ফ্যাসিবাদ একটা মনোভাব মানুষের, এগুলা নেতাদের থেকে দূর হয়ে যাবে। তাইলে দুর্নীতি দূর করা, সন্ত্রাস এটাকে মূলোৎপাটন করা। আরেকটি ব্যাপার সেটা হলো মানুষের মানবাধিকার সহ ভোটার ও যে অধিকার রয়েছে, এটা দীর্ঘদিন পর্যন্ত মানুষ প্রয়োগ করতে পারে না। এই জন্য সেই ভোটার অধিকার যেন প্রত্যেকটা ভোটার যেন তাদের সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং তার মতামত ব্যক্ত করতে পারে, সেদিকে খেয়াল রাখা। আরেকটি বিষয় সেটা হলো বাংলাদেশে প্রচুর বেকারত্ব তৈরি হয়েছে। এই একটা যুবক ছেলে দেখা যায় মাস্টার্স পাস, MA পাস করার পর্যন্ত দেখা যায় একটা ছেলে শিক্ষিত হয়েছে, তার পিছনে প্রচুর বাবা মার খরচ হয়েছে, কিন্তু দেখা যায় যখন সে লেখাপড়া শেষ করার পরে সে ভালো একটা জবের ট্রাই করতেছে কিন্তু কোথাও হইতেছে না, তখন সেই ছেলেটা দেখা যায় বাধ্য হয়েই বিভিন্ন অনেকে কষ্ট ক্লেশ করে জীবন যাপন করে, অনেকে খারাপ লাইনে চলে যায়। সেই জন্য সব দিকে খেয়াল রাখা, বিশেষ করে এই বেকারত্ব যেন না থাকে, এই জন্য সেই ব্যবস্থা করা। আরেকটা বিষয় হলো, বর্তমান দেখা যায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য যুব সমাজ, ছোট ছোট বাচ্চা, তারা যেন কিশোর গ্যাং সহ বিভিন্ন রকমের অপকর্ম, মাদকতা শক্ত হয়ে যাইতেছে। এই জন্য বাচ্চাদের নৈতিক চরিত্র যেন গঠন হয়, সেজন্য তাদের ধর্মীয় বুঝ সহ বিভিন্ন রকমের কাউন্সিলিং করা, যাতে বাচ্চারা আদব আখলাক এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং তারা লেখাপড়ায় যেন বেশি মনোযোগ দেয়, সেদিকে খেয়াল রাখা। তারপরে আরেকটি বিষয় হলো যে সর্বত্র দলীয়করণ যেন না হয়, চাকরি বাকরি সর্বক্ষেত্রে আমার দল, আমি এখন ক্ষমতায় আছি সুতরাং আমার দলের লোকজনই ক্ষমতায়, তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে এবং চাকরি বাকরি এবং ঘুষ যে বাণিজ্য সেটা বন্ধ করা এবং চাকরি বাকরি এগুলো যেন ঘুষবিহীন এবং সাধারণ পরিবারের ছেলেরাও যেন সেটা সহজে যেন সেগুলা চাকরি সহ সমস্ত বিষয়গুলো যেন তারা পেতে পারে, সেদিকে খেয়াল রাখা। গণতন্ত্রের নামে দলীয়তন্ত্র, স্বৈরতন্ত্র এগুলো প্রতিষ্ঠা না করা। গণতন্ত্রের নাম বলি কিন্তু দেখা যায় কোথাও দলের ভিতরে গণতন্ত্র থাকে না এবং কোথাও গণতন্ত্র থাকে না। ইসলামের পরিবেশে গণতন্ত্র আর যে থিওরি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মানে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মনে করলে সেটা ইসলাম সমর্থন করে না। সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু গণতন্ত্রের সব বিষয়ে হারাম না, নির্বাচন ব্যবস্থা যে সেটা কিন্তু হারাম না। সুতরাং এই কারণে ইসলামপন্থীরা যারা নির্বাচন ব্যবস্থায় আসে সেটা কিন্তু জায়েজ একটা পন্থা। সুতরাং ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় হলো যেন এই সংঘাত এবং এই যে বর্তমানে যে লুটপাট চলতেছে এগুলো যেন আমরা না করি। এই আমাদের বাংলাদেশকে আমাদেরকে নির্মাণ করতে হবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো মানুষ যদি খারাপ কাজ করে সুতরাং তার প্রতিবাদে আপনিও যদি খারাপ কাজ করেন তাহলে সে আর আপনার ভিতরে তো কোনো পার্থক্য থাকলো না।